ক্লাস 5 বিষয় পরিবেশ। আজকে তোমাদের পাঠ্য বইয়ের পেজ নাম্বার 151 থেকে 155 পর্যন্ত গ্রুপে পড়ানো হবে। 151 পেজে রয়েছে জনবসতি এবং পরিবেশ। 154 পেজ নাম্বারে আছে প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে তোমাদের কিছু ধারণা। প্রাকৃতিক দুর্যোগের মধ্যে তোমাদের সুনামির কথা আছে এবং আইলার কথা আছে। আজকে স্লাইড প্রেজেন্টেশনের মাধ্যমে আমি গ্রুপে যে দেব সেটা জনবসতি ভূগোলের কিছু স্লাইড দেব এবং সুনামির ওপর তৈরি করা কিছু স্লাইড দেব। এখন তোমাদের তার উপরই আমি পড়াচ্ছি। আগামী দিনে তোমাদের পশ্চিমবঙ্গের আইলার সম্পর্কে আমি পড়িয়ে দেব ক্লাসে। তাহলে শুরু করছি জনবসতি ভূগোল দিয়ে। জনবসতি কাকে বলে? কোনো নির্দিষ্ট অঞ্চলে কোনো নির্দিষ্ট ভূপ্রাকৃতিক পরিবেশে নির্দিষ্ট খাদ্যাভ্যাসে অভ্যস্ত যখন নির্দিষ্ট আকারের জনবসতি গড়ে ওঠে তখন আমরা তাকে বলি জনবসতি। এই জনবসতি কি? এই জনবসতি রৈখিক আকারে গড়ে উঠতে পারে, এই জনবসতি গোষ্ঠীবদ্ধ আকারে গড়ে উঠতে পারে, আবার এই জনবসতি বিক্ষিপ্ত আকারেও গড়ে উঠতে পারে। রৈখিক জনবসতি কখন গড়ে ওঠে? একটা নির্দিষ্ট নদী বা একটা নির্দিষ্ট পাকা সড়ক পথ তাকে কেন্দ্র করে যখন তার চারিদিকে একটা জনগোষ্ঠী রেখার আকারে বিন্যাস প্রাপ্ত হয় বা বিন্যস্ত হয়ে গড়ে ওঠে তাকে আমরা বলি রৈখিক জনবসতি বা লিনিয়ার সেটেলমেন্ট। গোষ্ঠীবদ্ধ জনবসতি কাকে বলে? কোনো শিল্প প্রধান অঞ্চল, কোনো উচ্চ পদস্থ গ্রাম যেখানে অর্থনৈতিক সমৃদ্ধি খুব বেশি, কোনো খনি অঞ্চল বা অন্য কোনো অঞ্চল যেখানে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি রয়েছে, প্রযুক্তিগত উন্নতি ঘটেছে, সবথেকে বড় কথা খুব বড় একটা শিল্প গড়ে উঠেছে। সেই শিল্প সমৃদ্ধ অঞ্চলে শহর কেন্দ্রিক সভ্যতায় যে ক্লাস্টার সেটেলমেন্ট গড়ে ওঠে বা গোষ্ঠীবদ্ধভাবে যখন জনবসতি গড়ে ওঠে, অনেক বাড়ি যখন পাশাপাশি পরিবেশে গড়ে ওঠে তখন আমরা তাকে বলি গোষ্ঠীবদ্ধ জনবসতি। এই গোষ্ঠীবদ্ধ জনবসতি ক্ষেত্রে তারা রুরাল সেটেলমেন্ট বা গ্রামেও গড়ে উঠতে পারে, আবার শহরেও গড়ে উঠতে পারে। আর কিভাবে জনবসতি গড়ে উঠতে পারে না, বিক্ষিপ্ত আকারে জনবসতি যেখানে গড়ে ওঠে। বিক্ষিপ্ত জনবসতি কোথায় গড়ে ওঠে না, ধরো পাহাড়ি অঞ্চলে যেখানে যোগাযোগ ব্যবস্থা উন্নত নয়, অর্থনৈতিক শ্রীবৃদ্ধি সেখানে সেরকম নয়, মানুষকে জীবনযাত্রার জন্য কঠিন পরিশ্রম করতে হয়, সেখানে কিন্তু এত ঘন সন্নিবেশিতভাবে বা ঘন সন্নিবেষ্টিতভাবে বাড়ি তৈরি হয় না, সেখানে বিক্ষিপ্তভাবে বাড়ি তৈরি হয়। তখন আমরা তাকে বলি বিক্ষিপ্ত জনবসতি। সাধারণত পাহাড়ি অঞ্চলে বা মালভূমি অঞ্চলে যেখানে অরণ্য বিধ্বস্ত একটা অরণ্য অধ্যুষিত অঞ্চল রয়েছে, খনি অঞ্চল রয়েছে, যেখানে পাকা সড়ক পথ নেই, সেখানে কিন্তু এই ধরনের বিক্ষিপ্ত জনবসতিগুলি গড়ে উঠতে দেখা যায়। এই জনবসতি গড়ে ওঠার পেছনে যে সমস্ত কারণগুলি থাকে তোমাদের আগেই বললাম, যে অঞ্চলে প্রাকৃতিক পরিবেশের ওপর কোনো অঞ্চল সমভূমি অঞ্চল হলে সেখানে কৃষিকাজ প্রাধান্য পাবে, সেই কৃষিকাজের ওপর নির্ভর করে সেখানে জনবসতির অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটবে। কোনো অর্থনৈতিক সমৃদ্ধ অঞ্চল বা শিল্প সমৃদ্ধ অঞ্চলে সেখানকে মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি সেই অঞ্চলের কাজের ওপরে নির্ভর করবে। বা একটা খনি অঞ্চলে যেখানে অধিকাংশ মানুষই ওই খনিজ সম্পদকে কেন্দ্র করেই তাদের জীবন নির্বাহ করে। আবার এমন হতে পারে যে শহর কেন্দ্রিক সভ্যতায় সেখানে কিন্তু নির্দিষ্ট তাদের কোনো জীবন জীবিকা নেই, তারা যেমন তাদের লেখাপড়া করবে, তারা লেখাপড়ার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তারা কিন্তু সেই বিভিন্ন ধরনের জীবিকা নির্বাহ করে থাকেন। কেউ মনে করেন আমরা অফিসে চাকরি করব, কেউ আমলা হতে পারে, কেউ সরকারি অফিসে চাকরি করতে পারে, কেউ শিক্ষক হতে পারেন, কেউ ডাক্তার হতে পারেন, বা এমন ক্ষেত্রেও হতে পারে যে তাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তারা বাইরের দেশে পড়তে চলে যায় বা বাইরের দেশে তাদের অর্থনৈতিক শ্রীবৃদ্ধির জন্য তারা বাইরের দেশে চলে যায়। সুতরাং দেখা যায় যে যেখানে যে অঞ্চলের জনবসতি গড়ে ওঠে সেই অঞ্চলের জনবসতি কিন্তু সেখানকার অর্থনৈতিক শ্রীবৃদ্ধির ওপর নির্ভর করে। কারণ কোনো একটা অঞ্চলে জনবসতি যখন গড়ে ওঠে তখন কিন্তু কেন সেই জনবসতিটা গড়ে উঠেছে তার পশ্চাতে কিন্তু কিছু কারণ থাকে। যেমন আমরা যদি বহুযুগ আগে থেকে দেখে থাকি তাহলে আমরা দেখব চীন দেশের সভ্যতা নগর কেন্দ্রিক সভ্যতা ছিল, হরপ্পা সভ্যতা সিন্ধু নদের তীরে গড়ে উঠেছিল সিন্ধু সভ্যতা, নীল নদের তীরে গড়ে উঠেছিল নীল নদের সভ্যতা। এই সভ্যতাগুলো কিন্তু বহু প্রাচীনকাল থেকে গড়ে উঠেছে এবং সেগুলি কেন
কেন আমরা পড়ি, কারণ সেগুলো সেই অর্থই বহন করে যে নীল নদের তীরে যারা বসবাস করতো তারা কিন্তু ওই নীল নদের জলকে কেন্দ্র করেই সেখানে যে কৃষিকাজ বা জলাভূমি, বাসস্থান ইত্যাদি গড়ে উঠেছে, তা কোনো একটা অঞ্চলে জনবসতি গড়ে উঠতে গেলে যাকে কেন্দ্র করে ওই জনবসতি গড়ে উঠেছে তার বৈশিষ্ট্যটা কিন্তু অনেকাংশে নির্ভর করে। আচ্ছা, বিক্ষিপ্ত জনবসতি যেখানে গড়ে ওঠে সেখানে কিন্তু অর্থনৈতিকভাবে সেই অঞ্চল সমৃদ্ধ নয়, 1 নম্বর কারণ। দ্বিতীয়ত আমরা বলতে পারি যে সেখানে প্রাকৃতিক দুর্যোগ একটা বিরাট বড় বাধা। প্রাকৃতিক বাধা কাকে আমরা কি বলছি, ধরো আমি একটা পাহাড়ি অঞ্চলের কথা বলছি। পাহাড়ি অঞ্চলে কিন্তু যেমন মানুষ কষ্টসাধ্য বা তারা কিন্তু প্রচণ্ড পরিশ্রমী, কারণ পাহাড়ের অনেক দূরে হয়তো তার বাড়ি, সে পাহাড় থেকে সপ্তাহে একদিন নিচে নেমে আসছে বা তরাই অঞ্চলে নেমে আসছে, সেখান থেকে সে সমস্ত জিনিসপত্র নিয়ে তার সন্তান প্রতিপালনের জন্য বা তার গৃহ প্রতিপালনের জন্য যা প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো সে একেবারে নিয়ে আবার তার বাড়িতে ফিরে যাচ্ছে, আবার 1 সপ্তাহ বাদে সে নিচে আসছে। তার কারণ তার কিন্তু সমভূমি অঞ্চলের মতন এত যানবাহনের পরিষেবা তার কাছে নেই, সে কিন্তু সেইখানে সেইভাবেই অভ্যস্ত। বা আমি যদি সমভূমি অঞ্চলের একটা জীবনযাপন প্রণালী দেখি, তাহলে সমভূমি অঞ্চলেও কিন্তু মানুষের সবথেকে বড় সুবিধা হচ্ছে এখানে পরিবহন ব্যবস্থা বা পরিবহন মাধ্যম খুব উন্নত। তোমাদের আরেকদিন আমি পরিবহন মাধ্যম পড়াতে গিয়ে দেখিয়েছিলাম বা বলেওছিলাম যে সমভূমি অঞ্চলে কি রয়েছে, সেখানে তোমার জলপথের পরিবহনের মাধ্যম রয়েছে, স্থলপথের মধ্যে রেল পরিবহন রয়েছে, সড়ক পরিবহন রয়েছে, যেগুলি কিন্তু তাদের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি বা জীবনযাপনের জন্য খুব প্রয়োজন। আমি তোমাদের কতগুলো ছবি দেব, দেখো তোমরা এখন ছবিতে আসবে। সেটা হচ্ছে পুরুলিয়ার অঞ্চলের ছবি দেব বা বাঁকুড়া অঞ্চলের মাটির বাড়ির ছবি দেব, সেখানে কিন্তু মাটির দোতলা বাড়ি রয়েছে, বাঁকুড়া জেলার বাড়ি। আবার পুরুলিয়া জেলায় যেখানে সাঁওতাল অধিবাসীরা থাকে তারা তাদের কিন্তু বাড়ির গায়ে বিভিন্ন তোমার আঁকেন, বিভিন্ন রকমের জ্যামিতিক চিত্র দিয়ে তারা বিভিন্ন রকমের জিনিস আঁকেন, তার ছবি এখন তোমরা ছবিতে দেখবে। আবার আরেক ধরনের তোমাদের আমি ছবি দিয়েছি, সেটা হচ্ছে শহর কেন্দ্রিক সভ্যতায় কী ধরনের বড় বড় বাড়ি বা ফ্ল্যাট তৈরি হচ্ছে ইত্যাদি ছবিও তোমাদের স্লাইডের মাধ্যমে দেওয়া হয়েছে। আজকে আমাদের পড়ানোর প্রথম পার্ট ছিল জনবসতি, সেকেন্ড পার্ট আমি চলে আসছি প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ কাকে বলে? আচ্ছা, দুর্যোগ বা হ্যাজার্ড শব্দটি এসেছে ফরাসি শব্দ হ্যাজার্ড থেকে, HASARD, যার অর্থ হচ্ছে জীবন বা সম্পত্তির হানি এবং পরিবেশের বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হওয়া। এইবার আমাদের যে রাষ্ট্রসংঘ, সে তার মতে দুর্যোগে তারা একটা সংজ্ঞা দিয়েছে। তারা কি দিয়েছে না, প্রাকৃতিক এবং মানুষের কার্যাবলীর দ্বারা সৃষ্ট যে সকল ঘটনাবলী মানুষের জীবন এবং জীবিকার ক্ষতি করে, সামাজিক এবং আর্থিক ক্ষতি করে এবং তাদের পরিবেশের অবক্ষয় ঘটায় বা অবনতি ঘটায়, তাকে আমরা বলছি দুর্যোগ। এই দুর্যোগ কিন্তু বিভিন্ন রকমের হয়ে থাকে। ভূমিকম্প হতে পারে, প্রবল ঝড় হতে পারে, শহরাঞ্চলে বন্যা হতে পারে ইত্যাদি বিভিন্ন ধরনের কিন্তু প্রাকৃতিক দুর্যোগের বিষয়ে তোমাদের বলতে হবে, জানা উচিত। আচ্ছা, আজকে তোমাদের যেইটুকু বিষয় পড়াবো সেটা হচ্ছে ভূমিকম্প এবং সুনামি। ভূমিকম্প পড়াতে গেলে তোমরা খুব ছোট, কিন্তু তার মাধ্যমেও যে জিনিসগুলো জানতে হবে সেটা হচ্ছে আমাদের পৃথিবী নিচে কতগুলো পৃথিবী যে সমস্ত শিলাপাত বা প্লেট নিয়ে গঠিত, সেই প্লেটগুলি কিন্তু ভূগর্ভের নিচে যে গলিত ম্যাগমা বা লাভা, গলিত যে আগুনের যে স্রোত তার ওপরে ভাসছে। এবং যেহেতু এই আগুনের ওপর ভাসছে, তাই এই গলিত ম্যাগমা যখন চলাচল করছে তার ওপর কিন্তু প্লেটগুলো চলাচল করে। এই প্লেটগুলোর মধ্যে কিছু প্লেট রয়েছে খুব বড় আকৃতির প্লেট, আফ্রিকান প্লেট, ইউরেশীয় প্লেট ইত্যাদি কিছু কিছু প্লেট রয়েছে। আচ্ছা, এই প্লেটগুলোর প্রকৃতি কীরকম? কিছু কিছু আছে মহাদেশীয় প্লেট, যাদের ওপরে মহাদেশ গঠিত রয়েছে, যেমন উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া ইত্যাদি। আবার কিছু কিছু আছে মহাসাগরীয় প্লেট, যার ওপর পৃথিবীর বৃহৎ বৃহৎ মহাসাগরগুলো তৈরি হয়েছে, যেমন প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, উত্তর মহাসাগর এবং কুমেরু মহাসাগর।
এইবার এদের প্লেটগুলির কতগুলো প্রকৃতি রয়েছে। প্রকৃতি কি? এই প্লেটগুলি কোথাও কোথাও পরস্পরের কাছে চলে আসছে, তাকে আমরা বলি প্রতিসারি পাত সীমান্ত। দেখো আমি ছবিতে দিচ্ছি, এখন ছবিতে আসবে। প্রতিসারি পাত সীমান্ত, যারা পরস্পর থেকে দূরে সরে যায়। ডাইভারজেন্ট প্লেট বাউন্ডারিজ, কিছু কিছু আছে অভিসারী পাত সীমান্ত, যারা পরস্পরের কাছে চলে আসে। কনভার্জেন্ট প্লেট বাউন্ডারিজ, কিছু কিছু প্লেট বাউন্ডারিজ আছে যাদের আমরা বলি ট্রান্সফর্ম ফল্ট লাইন বা নিরপেক্ষ পাত সীমান্ত। এরা কিন্তু পরস্পরের কাছাকাছি এলেও তারা কোনো রকম সংঘর্ষে লিপ্ত হয় না। তাহলে এই প্রতিসারী পাত যারা পরস্পর থেকে দূরে সরে যায়, এবার এই যে দূরে সরে গেলে ভূগর্ভ থেকে যে গলিত লাভা সেটা বাইরের দিকে বেরিয়ে আসবে। আবার যারা অভিসারী পাত সীমান্ত বা কনভার্জেন্ট প্লেট বাউন্ডারিজ, তারা পরস্পরের কাছে এলে একটা প্লেট আর একটা প্লেটের নিচে অনেক সময় চলে যায়, এবং এই প্লেটগুলো কারা নিচে যাবে কারা উপরে যাবে সেটা নির্ভর করছে প্লেটের প্রকৃতির ওপর। ন্যাচারালি এর প্লেটের মধ্যে এরা মহাসাগরীয় প্লেট হতে পারে, মহাদেশীয় প্লেট হতে পারে, মহাদেশীয় প্লেট হতে পারে। কিন্তু এটা তোমরা শুধু জেনে রাখো যে মহাসাগরীয় প্লেটগুলি ভারী হয়, মহাদেশীয় প্লেটগুলি হালকা হয়। মহাসাগর এবং মহাদেশীয় প্লেটগুলি যদি দুটি প্লেট যদি সামনাসামনি আসে, যার ভিতরে একটা যদি মহাদেশীয় প্লেট থাকে আর একটা মহাসাগরীয় প্লেট থাকে, অবভিয়াসলি মহাসাগরীয় প্লেটটা নিচের দিকে নেমে যাবে এবং মহাদেশীয় প্লেটটা ওপরের দিকে উঠে যাবে। এই যে ভূগর্ভের নিচে যে এই বৃহৎ কার্য, এই কার্য হওয়ার ফলে কিন্তু পৃথিবীর নিচ থেকে যে কম্পন সৃষ্টি হচ্ছে সেই কম্পনকে আমরা বলি ভূমিকম্প। পৃথিবীর মৃত্তিকা দুলে উঠছে, পৃথিবী পৃষ্ঠের তরঙ্গ সৃষ্টি হচ্ছে। এই যে কম্পন, এই কম্পনের বিভিন্ন রকমের প্রকৃতি আছে, তোমরা বড় হলে বুঝতে পারবে। পি তরঙ্গ, এস তরঙ্গ, এল তরঙ্গ। এই যে আমি তরঙ্গগুলো শুধু নামগুলো জেনে রাখো। পি তরঙ্গ প্রাইমারি ওয়েভ, সেকেন্ডারি তরঙ্গ হচ্ছে যেগুলি সেকেন্ডারি ওয়েভ বা প্রাথমিক তরঙ্গের পরে যেটি তৈরি হয়, যেটা হচ্ছে এল ওয়েভ বা সারফেস ওয়েভ। এইবার এইটুকু শুধু জেনে রাখো যে ভূপৃষ্ঠের ওপরে যে তরঙ্গ সব থেকে বেশি ক্ষয়ক্ষতি করে সেটা হচ্ছে এল তরঙ্গ। পি তরঙ্গ ভূপৃষ্ঠের ওপর অবধি পৌঁছতে পারে না, পি তরঙ্গ কিন্তু সব থেকে বেশি শক্তিশালী। আচ্ছা, এই যে ভূমিকম্প, এই ভূমিকম্প পড়াতে গেলে আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে এই প্লেটরা পরস্পরের সংঘর্ষে আসছে এবং তার ফলে যে প্লেটগুলি যে কম্পন তৈরি হচ্ছে তার ফলে কিন্তু একটা ভূমিকম্পের কেন্দ্র তৈরি হচ্ছে। এই ভূমিকম্পের কেন্দ্র ঠিক ওপরে যে স্তর তোমার ভূপৃষ্ঠে অবস্থিত, একেবারে পারপেন্ডিকুলার বা লম্বভাবে কেন্দ্রের লম্বভাবে যে স্থান ভূপৃষ্ঠে অবস্থিত তাকে আমরা বলি ভূমিকম্পের উপকেন্দ্র। আমরা যখন ভূপৃষ্ঠের কোথাও একটা ভূমিকম্প হয়, আমরা কিন্তু সেই কেন্দ্র এবং উপকেন্দ্রকে যারা ভূমিকম্প বিশারদ আছেন তারা কিন্তু দেখতে পারেন এবং তারা কিন্তু বলেন যে এই স্থানে ভূমিকম্পের কেন্দ্র, এবং এই কেন্দ্রের ওপরে যেই লম্বভাবে অবস্থিত যে স্থান সেখানে কিন্তু ভূমিকম্পের উপকেন্দ্রের ফলে ক্ষয়ক্ষতি হচ্ছে। এই বিরাট ক্ষয়ক্ষতিটাই হয়েছিল হচ্ছে 2004 সালে ইন্দোনেশিয়ার সুমাত্রায়, যেটি ডেট ছিল হচ্ছে 26শে ডিসেম্বর সকাল 7:59 7:59 AM। এইবার এই যে ভূমিকম্প, সেই ভূমিকম্পটা যখন তৈরি হয়েছিল তার উপর কিন্তু ইন্ডিয়ান ওশান বা ভারত মহাসাগরের ওপর তলায় যে ভূমিকম্প হয়েছিল, এর ফলে কি ভারতীয় প্লেট এবং বর্মা প্লেট, এই দুটো প্লেটের সংঘর্ষের ফলে কিন্তু একটা বৃহৎ আকৃতি ভূমিকম্প বা কম্পন সৃষ্টি হয়েছিল। এর ফলে কিন্তু সমুদ্রের ওপরে যে বিশাল আকার জল, সেই জল কিন্তু বিভৎসভাবে উঠে গেছিলো এবং এটাকেই আমরা বলছি সুনামি। এর ফলে কিন্তু বিভিন্ন জায়গা ক্ষতিগ্রস্ত হয় এবং বিভিন্ন জায়গায় ক্ষয়ক্ষতি হয়। তার আগে তোমাকে আমি দুর্যোগের কয়েকটা শ্রেণীবিভাগ বলে দিই, আমি স্লাইডেও বলে দিয়েছি যে দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ হতে পারে, যেমন ধরো আমি উদাহরণ বলি বন্যা, খরা, ভূমিকম্প, অগ্ন্যুৎপাত, ঘূর্ণিঝড়। এরা কিন্তু প্রাকৃতিক কারণে সৃষ্টি হচ্ছে, এদের আমরা বলছি প্রাকৃতিক দুর্যোগ। আবার আধা প্রাকৃতিক দুর্যোগ কাকে বলছি? যে সমস্ত প্রাকৃতিক দুর্যোগে মানুষ এবং প্রকৃতি উভয় সম্মিলিতভাবে কাজ করছে, যেমন সয়েল ইরোশন, মৃত্তিকা ক্ষয়। তোমাদের আমি পড়িয়েছিলাম যে মৃত্তিকা ক্ষয়ের ফলে কিভাবে গাছ পড়ে যাচ্ছে, ভূমিধস, ল্যান্ডস্লাইড, ক্রমাগত কয়লা খনি অঞ্চল থেকে
তোমার কয়লা উত্তোলনের ফলে যে ওপরের অঞ্চল ফাঁকা হয়ে যাচ্ছে এবং তার নিচে ভারসাম্য হ্রাসের ফলে যে ধস হচ্ছে, তোমাদের আমি স্লাইডের মাধ্যমে ছবি দিয়েছিলাম। দেখবে প্রত্যেকটা পড়াই কিন্তু একটার সাথে একটা সম্পর্কিত, এইভাবেই কিন্তু সিলেবাস তৈরি করা হয়। আগের পড়া পড়লে তবেই কিন্তু পরের পড়া বুঝতে পারবে। এরপর হচ্ছে মনুষ্য সৃষ্ট দুর্যোগ। তাহলে ওই যে আমি ভূমিক্ষয় বা ভূমিধস বলেছিলাম সেটা হচ্ছে আধা প্রাকৃতিক দুর্যোগ। আর মনুষ্য সৃষ্ট দুর্যোগ কি, যেখানে শুধুমাত্র মানুষ যেই সৃষ্টি করে। এবার শুধুমাত্র মানুষের ক্ষমতার বাইরে কি, এই যে আমি ধরো বললাম বন্যা কখন মানুষের তৈরি, যখন একটা নির্দিষ্ট অঞ্চলে যখন মানুষ লক গেট খুলে দেয়, লক গেট খুলে দেওয়ার না হলে যে জলাধারে জল জমছিল সে কিন্তু সে জলাধারকে নষ্ট করে দেবে বা ভেঙে ফেলবে, তার ফলে জলাধারের আশেপাশে যে সমস্ত অঞ্চল রয়েছে সেই অঞ্চল কিন্তু ভেসে যাবে। তখন কিন্তু যেই লক গেট খুলে দিয়ে যে বন্যাটা সৃষ্টি করা হয় সেটা কিন্তু ম্যানমেড দুর্যোগ বা মনুষ্য সৃষ্ট ফ্লাড। মৃত্তিকা ক্ষয়, মানুষ তো এটা সম্পূর্ণভাবেই দায়ী। এই যে প্রকৃতিতে এত গাছ কাটা হচ্ছে, তার ফলে প্রকৃতিতে যে দূষণ তৈরি হচ্ছে, যার জন্য মানুষের এত কার্যকলাপের জন্য, যার জন্য আজকে আমরা ঘরে বন্দি, মানুষের এত লোভ এবং নিত্য নৈমিত্তিক মানুষের যে প্রকৃতির ওপর অত্যাচার, সেই অত্যাচারের ফল আমরা এখন প্রত্যেকে ভোগ করছি। আমরা প্রত্যেকেই এখন গৃহবন্দী। আচ্ছা, এইবার চলে আসো যে সুনামি কাকে বলছে। আমি তোমাদের স্লাইডের মাধ্যমে দেখো, স্লাইডে ছবি আসছে যে সুনামি কাকে বলে। সুনামি শব্দটার অর্থ কিন্তু হচ্ছে, এটা একটা জাপানি শব্দ এবং এই জাপানি শব্দ কিন্তু শুরু হচ্ছে TSUNAMI। এই সুনামি শব্দটার অর্থ হচ্ছে বন্দর সংলগ্ন ঢেউ। তাহলে সমুদ্রবক্ষে তীব্র ভূমিকম্প সৃষ্টি হলো এবং এই তীব্র ভূমিকম্পের ফলে যে প্রবল সামুদ্রিক জলোচ্ছ্বাস তৈরি হচ্ছে, ছবিতে দেখো সেই প্রবল সামুদ্রিক যে জলোচ্ছ্বাস, সেই জলোচ্ছ্বাসকে বলা হচ্ছে সুনামি এবং তার ফলে কিন্তু জনজীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাই একে বলা হচ্ছে দুর্যোগ। দুর্যোগ কিন্তু আমরা তখনই বলবো যখন মানুষের ক্ষয়ক্ষতি হবে। একটা মাঝ সমুদ্র অঞ্চলে সুনামি হলো, যেখানে কোনো মানুষ নেই, জন নেই, সেখানে কিন্তু যদি কোনো ক্ষয়ক্ষতি হয় সেটা কিন্তু অবশ্যই দুর্যোগ, কিন্তু তাকে কিন্তু আমরা কখনোই বলবো না সেখানে মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে। মানুষের যেখানে ক্ষয়ক্ষতি যুক্ত রয়েছে তাকেই কিন্তু আমরা বলবো যখন মানুষ ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে। ভারতবর্ষের পূর্ব উপকূল, আমরা জানি যে ভারতবর্ষের যে পূর্ব উপকূলে যে সমস্ত অন্ধ্রপ্রদেশ, তারপর তোমার উড়িষ্যা, পশ্চিমবঙ্গের যে বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চল, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশসমূহ, জাপান, উত্তর আমেরিকার দক্ষিণ পশ্চিম উপকূল, এগুলি কিন্তু সুনামি প্রভাবিত অঞ্চল। কারণ এখানে ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর ইত্যাদি সমস্ত উপকূলেই কিন্তু এই অঞ্চলগুলি অবস্থান করছে। সুনামির কারণ দেখো, স্লাইডের মাধ্যমে আমি দিয়েছি, স্লাইডটার দিকে এবার তাকাও। যে সমুদ্রবক্ষে যখন অভিসারী পাত সীমান্ত বা মহাদেশীয় পাতের নিচে মহাসাগরীয় প্লেট প্রবেশ করে তখন যে প্রবল ভূমিকম্প হয়। আবার ভূমিকম্পের উপকেন্দ্রের কাছে যখন সমুদ্রের যে অবনমন ঘটে তার ফলে ভূমিকম্পের সৃষ্টি হয়, তার ফলেও কিন্তু সমুদ্রের ঢেউ প্রায় 30 to 40 মিটার উঁচু হয়ে যায় এবং তার গতিবেগ থাকে প্রায় 500 থেকে 700 কিলোমিটার। মানে প্রতি ঘন্টায় সে 500 থেকে 700 কিলোমিটার বেগে সে কিন্তু স্থলভাগের দিকে আছড়ে পড়ে। এবার সুনামির ফলে কি হয়, সুনামির ফলে উপকূল অঞ্চলের যে অগণিত মানুষ, যে জীবজন্তু, জলজ প্রাণী ক্ষতিগ্রস্ত হয়, মারা পড়ে, প্রচুর ধনসম্পত্তির ক্ষতি হয়, রাস্তাঘাট, বাড়িঘর, যোগাযোগ ব্যবস্থা ইত্যাদিও প্রচুর তছনছ হয়ে যায় এবং সমুদ্র জলে যে কৃষিজমি লবণাক্ত এবং ক্ষারকীয় হয়ে ওঠে। কারণ একটা নির্দিষ্ট অঞ্চলে সমুদ্রের নিকটবর্তী, যেখানে যেই সমুদ্রের জল যখন ঢুকে আসছে তখন তার সংলগ্ন যে অঞ্চলের কৃষিকাজ হয়েছিল সেখানেও কিন্তু মানুষের ক্ষয়ক্ষতি হয়। তো আজকে আমরা সেটা জানলাম, এটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ কাকে বলে এবং প্রাকৃতিক দুর্যোগের একটি উদাহরণ আমরা পড়লাম হচ্ছে সুনামি। পশ্চিমবঙ্গে সুনামি কোথায় ক্ষতিগ্রস্ত হয়েছিল? সুন্দরবন অঞ্চল প্রচুরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, কারণ যেহেতু এই যে তোমার ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে যে ভূমিকম্প তৈরি হয়েছিল এবং এই ভূমিকম্পের ফলে যে 9.1 রিক্টার স্কেলের যে মাপ দেখা হয়েছিল, এই রিক্টার স্কেলের মাপ হচ্ছে ভূমিকম্প লিখো যন্ত্রের সাহায্যে, যেখানে কত পরিমাণ ভূমিকম্প হয়েছে সেটা মেজারমেন্ট করা যায়।
যায়, সেখানে কিন্তু এই ভূমিকম্প সৃষ্টি হয়েছিল 2004 সালের 26শে ডিসেম্বর ভারত মহাসাগরে। তাহলে এইখানে যে ভারত মহাসাগরের সংলগ্ন যে বঙ্গোপসাগর, সেখানেও সেই স্রোতের ঢেউ আছড়ে এসেছিল এবং তার ফলে সুন্দরবন অঞ্চলে কিন্তু প্রচুরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সুন্দরবন অঞ্চলের বেশ কিছু জায়গার ঘোড়ামারা দ্বীপের কথা বলা যায়, যা কিন্তু সুন্দরবন প্রচুরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। লোহাচড়া দ্বীপ, উড়িষ্যায় বেশ কিছু দ্বীপের অবস্থান দেখা যায় যারা কিন্তু সমুদ্র বক্ষের মধ্যে একেবারে নিমজ্জিত হয়ে গেছে। সুন্দরবন অঞ্চলে কেন বলছি, কারণ এই যে দ্বীপ, এরা কিন্তু সুন্দরবন অঞ্চলে জোয়ার ভাটা হয়, জোয়ারের সময় জল ওঠে, আবার ভাটার সময় জল যখন নেমে যায় তখন দ্বীপগুলো কিন্তু উঠে যায়, বা দ্বীপগুলো সমুদ্রের গর্ভ থেকে উঠে যায়। কিন্তু এই যে ভূমিকম্পের ফলে যে স্তর বেড়ে গিয়েছিল, এই জলস্তর বৃদ্ধি পাওয়ার জন্য কিন্তু বহু দ্বীপ একেবারে নিশ্চিহ্ন হয়ে গেল, কেন কি সমুদ্রের নিচে আছড়ে পড়ল। তাহলে আজকে আমি যেই স্লাইডগুলো দিলাম, তোমরা সেই স্লাইডগুলো দেখে পড়ার চেষ্টা করবে এবং যে অডিওটা দিলাম অবশ্যই সেই অডিও দেখে বোঝার চেষ্টা করবে এর পরবর্তী বিষয়। তাহলে আজকে আমাদের চ্যাপ্টার পরিবেশ পাঠ্য বইয়ের 151 পেজ থেকে 155 পেজের সুনামির অংশ পর্যন্ত জাস্ট পড়িয়েছি। তোমাদের বই এক লাইন সুনামির কথা শুধু বলা আছে, ওইটুকু বললে কনসেপ্ট ক্লিয়ার হবে না। আমি ইন ডিটেইল বলে দিয়েছি। কোনো ছেলের যদি বুঝতে অসুবিধা হয় বা কোনো বাচ্চা যদি ভাবো যে আমি জিজ্ঞাসা করব, তাহলে গ্রুপে লিখিত আকারে জিজ্ঞাসা করবে অবশ্যই। আর যদি অডিও মেসেজ পাঠাও, অবশ্যই অডিও মেসেজের আগে তোমার সাবজেক্ট উল্লেখ করবে। তবে পরিবেশের সাবজেক্ট হলে, আগেও আমি বলেছি, তবেই আমি কিন্তু খুলবো। অন্য কোনো সাবজেক্টের বিষয় হলে কিন্তু আমি খুলে আমার পড়ার প্রয়োজন নেই, কারণ আমি কোনো সাহায্য করতে পারবো না। তাহলে আজকে এই পর্যন্তই থাক। এর পরবর্তী দিনে আবার এর পরবর্তী অংশ গ্রুপে বলা হবে। থ্যাংক ইউ।